এখন নির্বাচনটা যেভাবে হয় সেখানে কারোর কোনো চেনা গড় বলে কিছু হয় না। বিজেপি বাঙালি বিরোধী বা বিজেপি বাংলা সংস্কৃতি বোঝে না, এই ন্যারেটিভটা বামপন্থীদের ন্যারেটিভ। প্রার্থী বিজেপির কম নয়, বরং প্রার্থী বিজেপির বেশি। যে আপনারা উন্নয়নের কাজ রাজনীতির জন্য আটকে দিচ্ছেন। বঙ্গের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্যে এবার দু দফায় নির্বাচন আগামী 23শে এপ্রিল 29শে এপ্রিল। সব দলের প্রার্থীরাই কিন্তু প্রচারে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। কোন দল জিতবে, পালাবদল হবে নাকি হবে প্রত্যাবর্তন, এসব নিয়েই কিন্তু আজ কথা বলবো। রাজনৈতিক বিশ্লেষক সঙ্গে রয়েছেন প্রীতম সরকার। দাদা, ইতিমধ্যে কিন্তু ভোট প্রচারে তৎপরতা প্রার্থীদের দেখা যাচ্ছে। যেটা শাসক দল বলছে, তাদের যে প্রকল্পগুলো ইতিমধ্যে ইশতেহার তারা প্রকাশ করে ফেলেছে, কিন্তু বিজেপি কি এবার পারবে পদ্ম ফোটাতে? কারণ আমরা এখন যাদবপুর কেন্দ্রে রয়েছে, যাদবপুরেই যদি কথা বলি, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একসময় এখানকার সাংসদ ছিলেন। যাদবপুরটা এক বাংলাদেশের গড় হিসাবে পরিচিত। সেখানে অন্যদিকে দেবব্রত মজুমদার তৃণমূলের, তারও এটা জেতা গড়। সেখানে বিজেপি কি পারবে এবারে পদ্ম ফোটাতে? বামেদের জেতা গড় এই এই শব্দটা বিগত কয়েকটি নির্বাচনে ভেঙে গেছে। এখন যা রাজনীতির যা পরিসর বা এখন নির্বাচনটা যেভাবে হয় সেখানে কারোর কোনো চেনা গড় বলে কিছু হয় না। এই যাদবপুরে একটা সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হতেন। এই যাদবপুরেই তাকেও হারের সম্মুখীন হতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই আজকের এই সময় দাঁড়িয়ে কোনোটাই কারোর গড় নয়। যেরকম একইভাবে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় নয়, সেখানে এবার নিশ্চিতভাবেই রাজ্যের বিরোধী দলনেতা সেখান থেকে জয়লাভ করবে। সেই গড় ইতিমধ্যেই শেষ লোকসভা নির্বাচনের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে দেখা যাচ্ছে যে গড় বলে কিছু নেই। যাদবপুরেও নিশ্চিতভাবে এখানকার মানুষ শিক্ষিত মানুষ, প্রত্যেক দিন তারা চোখের সামনে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন সেই সম্পর্কে তারা ওয়াকিবহাল। তারা চোখের সামনে দেখছে কিভাবে একটার পর একটা স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 26,000 চাকরি চুরি হয়েছে। তো নিশ্চিতভাবেই যারা সাধারণ মানুষ, যারা প্রত্যেক দিন তাদের জীবন জীবিকার মধ্যে দিয়ে এটা বুঝতে পারছে যে দেশের অন্যান্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক এগিয়ে যাচ্ছে, সেখানে পশ্চিমবাংলা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে ক্রমে পিছিয়ে আসছে। স্বাভাবিকভাবেই এবার প্রায় 15 বছরের একটা সরকার, সেই সরকারের থেকে প্রচুর কিছু আশা আকাঙ্ক্ষা মানুষের থাকে। সেই আশা আকাঙ্ক্ষা অনেকাংশেই পূর্ণ হয়নি। তো আমার মনে হয় যে এবার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হবে এবং একমাত্র বিরোধী হিসাবে ভারতীয় জনতা পার্টির যারা জয়ী বিধায়করা থাকবেন তাদের নেতৃত্বে নতুন সরকার গঠন। একটা জিনিস শোনা যায় যে বিজেপি মানেই বহিরাগতদের পার্টি, সেখানে হিন্দিভাষী, মাছ মাংস খাওয়া যাবে না বাংলায় এলে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটাও একটা ন্যারেটিভ। বিজেপির রাজ্য সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য, তিনি একজন বাঙালি এবং তিনি মাছ খেতে অত্যন্ত ভালোবাসেন। বিজেপির প্রতীকে জিতে বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী, তিনিও অত্যন্ত মাছ খেতে পছন্দ করেন। বিজেপি প্রথম সারির যারা নেতৃত্ব তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলে এবং বাঙালি। বিজেপি যেহেতু একটি সর্বভারতীয় দল, নিশ্চিতভাবেই কেরালাতে যারা বিজেপি করে সেখানকার নেতৃত্ব স্থানীয় নেতৃত্বই হবে। দিল্লিতে যারা বিজেপি করেন সেখানকার অবাঙালি যারা আছেন তারাই নেতৃত্ব দেবেন এবং বাংলায় যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন তারা বাঙালি। তো একটা সময় অবধি মূলত বামপন্থীরা এই ন্যারেটিভটা ক্রিয়েট করে রাখতো যে বিজেপি মানেই অবাঙালিদের পার্টি, বিজেপি মানেই বাংলা বিরোধী বা বাঙালি সংস্কৃতি বিরোধী। এখন সেই ন্যারেটিভটা আর চলবে না, কারণ আপনি দেখেছেন যে বিধাননগরে আমাদের যে প্রার্থী, বিজেপির যে প্রার্থী, তিনি এক অভিনব প্রচার করেছেন। মাছ হাতে নিয়ে তিনি বিধাননগরের বিভিন্ন জায়গায় প্রচার করছেন, নির্বাচনী প্রচার করছেন। এবং বিজেপি পয়লা বৈশাখও যেরকম আনন্দ সহকারে পালন করছে, বিজেপি ঠিক একই রকমভাবে দুর্গাপূজাও সুন্দরভাবে পালন করছে।
তো স্বাভাবিকভাবেই বাংলা এবং বাঙালির যে আবেগ, বাংলা এবং বাঙালির যে সংস্কৃতি, যে রুচি, এই সমস্তটাই বিজেপি সমস্ত নেতারা, তারা বিজয়া দশমী থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী পর্যন্ত সকলেই সেই বাংলা যে সংস্কৃতি তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তো বিজেপি বাঙালি বিরোধী বা বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না, এই ন্যারেটিভটা বামপন্থীদের ন্যারেটিভ। এই ন্যারেটিভে পা গলিয়েছে আজকের তৃণমূল কংগ্রেস। এই ন্যারেটিভটা এখন আর মানুষ নিচ্ছে না। শুভেন্দু অধিকারী একদিকে যেমন ভবানীপুর থেকে লড়বেন, সেরকম নন্দীগ্রাম থেকেও লড়াই করবেন। একটা কথা শোনা যাচ্ছে, যেটা শাসক বলছে যে বিজেপি কি প্রার্থী কম, একজন দুটো কেন্দ্র থেকে কেন, আর এটা এটা করে কি জিততে পারবে? এবার কিন্তু লোডশেডিং করা যাবে না, এটাও কিন্তু বলছে। দেখুন, প্রার্থী কম নয়, প্রার্থী যদি কম হতো তাহলে আপনারা দেখছেন যে প্রার্থী এক একটা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য প্রায় 12, 15, 20 জনের নাম আগ্রহীরা তারা দিয়েছে। প্রার্থী বিজেপির কম নয়, বরং প্রার্থী বিজেপির বেশি, এবং বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ। এবার বিরোধী দলনেতা নিশ্চিতভাবেই নন্দীগ্রামের নির্বাচিত বিধায়ক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1956 ভোটে হারিয়ে তিনি বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছে। সেই নন্দীগ্রামের মানুষের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতার প্রশ্নে তিনি নন্দীগ্রামে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকার মানুষদের যে তিনি কমিটমেন্ট করেছিলেন বা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়তো তার প্রতিশ্রুতি পালন করার ক্ষেত্রে তিনি দায়বদ্ধ, সেই কারণে তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এটাও যেমন উনি ওখানে আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, তার বিভিন্ন কথায় তিনি বলেছেন যে তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, সেই কারণেই তিনি আবার ভবানীপুরে এসব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ভারতবর্ষের রাজনীতিতে এটা নতুন কিছু নয় যে একজন মানুষ দুটো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা নতুন কিছু বিষয় নয়, এটা খুব সহজ একটা বিষয়। এই বিষয়টা খুব সহজভাবেই আমার মনে হয় যে ব্যাখ্যা করা উচিত। বাংলায় কি এবার বিহার মডেল? কারণ এসআর প্রক্রিয়া ভোটের লাস্ট দিন অবধি চলবে, সেক্ষেত্রে যে মানুষগুলোর নাম উঠবে না, সেক্ষেত্রে ভোটের ইকুয়েশনটা কি হবে? হ্যাঁ, দেখুন, ইলেকশন কমিশন একটি স্বশাসিত সংস্থা। বিহার মডেল না উত্তরপ্রদেশ মডেল না বাংলা মডেল, মডেল বলে কিছু নেই। ইলেকশন কমিশন নিজের যেটা নিয়ম, যে নিয়মের যে আইন, সে আইনের মধ্যে দাঁড়িয়ে নিজস্ব কাজ তার মতো করে তারা করছে। আমরা যেটা সাধারণ মানুষ, আমরা যেটা মনে করি বা আমরা যেটা ভাবছি বা আমরা যেটা খালি চোখে দেখছি, 20 বছর অন্তর এই এসআইআর প্রক্রিয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। 20 বছর অন্তর ভোটার লিস্টের এই কাজটি হয়ে থাকে, এবং এই ভোটার লিস্টে কাজ হওয়ার একটি কারণ হচ্ছে গিয়ে এই 20 বছরে বিভিন্ন ডেড ভোটার, লেফট ভোটার, যারা অন্যান্য জায়গায় চলে গেছে, এই সমস্ত নানান রকম যে বিষয় থাকে, সেই বিষয়টাকে ঝাড়াই বাছাই করে একটি ফ্রেশ ভোটার লিস্ট, যে ভোটার লিস্ট দেখে ভোট হবে এবং মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রথম দিন থেকেই যা তৃণমূল কংগ্রেস বলছে, যা বামপন্থীরা বলছে, সেটাই আমরাও বলছি যে কোনো অবৈধ ভোটার লিস্টে থাকবে না, আবার কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে না। এটা সকলেই বলছে এবং সেটা নির্বাচন কমিশনও বলছে। যারা নির্বাচন কমিশনের এই কথাটাকে অন্যভাবে নানান রকমভাবে ব্যাখ্যা করছে, আপনি যদি দেখেন আলটিমেট নির্যাস কিন্তু একই। যেটা নির্বাচন কমিশন বলছে সেটাই তৃণমূল কংগ্রেস বলছে, সেটাই সিপিআইএম বলছে, সেটাই বিজেপি বলছে। এই দু লাইনের এই কথাটার জন্য এত ঝঞ্ঝাট। এবার এই ঝঞ্ঝাটটা যদি সহজ সরলভাবে মিটে যেত, তাহলে সুপ্রিম কোর্ট অব্দিও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হতো না। তারপরে এই অ্যাডজুডিকশন যে সমস্ত হয়েছে, সেখানেও এই যারা হাইকোর্ট বা অন্যান্য কোর্টের যারা জাজ আছে তাদেরকেও বসতে হতো না। এই সমস্ত যে জলঘোলা, এই সমস্ত জলঘোলাটা খুব সহজ সরলভাবে মিটে যেতে পারত, যেরকম অন্যান্য প্রদেশের ক্ষেত্রে হয়েছে। আপনি সারা ভারতবর্ষে দেখুন, কোনো প্রদেশে, কোনো রাজ্য এসআইআর নিয়ে কোনো মামলা আজ অবধি সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায়নি। একমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নজির সারা ভারতবর্ষে হয়েছে। এবং অদ্ভুতভাবে আপনি দেখবেন যে কোনো উন্নয়নমূলক কাজে, ধরুন এই যে এই বিধাননগরের ওই বাইপাস সংলগ্ন যে মেট্রোর কাজ,
ওই মেট্রোর কাজ হাইকোর্ট অর্ডার দিচ্ছে যে করে ফেলার জন্য। কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন মেট্রো কর্তৃপক্ষ তারা বলছে আমরা মানুষের জন্য মেট্রোটা করে দিতে চাই, কিন্তু রাজ্য সরকারের টালবাহানার জন্য সেটা সুপ্রিম কোর্ট অব্দি গেছে এবং সারা দেশের সামনে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিচ্ছে যে রাজ্য সরকারকে বলছে যে আপনারা উন্নয়নের কাজ রাজনীতির জন্য আটকে দিচ্ছেন। এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবাংলা, বঙ্গ তথা বাঙালির নাম খুব একটা উজ্জ্বল করছে বলে আমার মনে হয়। সরকার যার খুশি হতে পারে, রাজনৈতিক দলের ভেদাভেদ থাকতে পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে, মানুষের কাজ করার প্রশ্নে আমার মনে হয় এক জায়গায় সবার থাকা উচিত। এই মেট্রোটা একটি এক্সাম্পল, এরকম বহু এক্সাম্পল আছে যে তার জন্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নেতৃত্বাধীন সংস্থা এখানে কাজ করতে পারছে না, কাজ করতে পদে পদে তাদের হ্যাকেল করা হচ্ছে, তাদের জমি দেওয়া হচ্ছে না, রাজ্য সরকার যেভাবে সাহায্য সহযোগিতাগুলো করার দরকার সেগুলো তারা করছে না। সেই কারণে দিনের শেষে বঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ।